হ্যালো হ্যালো ওয়েলকাম এভরিওয়ান। আমার সেভ অ্যান্ড ইনভেস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। কথা শুনেই রেগে যাচ্ছেন, খুব বুঝতে পারছি, কারণ আপনারা বলবেন যে মার্কেট খোলার পর থেকেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রফিটের ঘরটা ক্রমেই লাল হতে হতে লসের দিকে চলে যাচ্ছে কয়েকদিন ধরে, এবং ব্লু চিপ স্টকগুলোও কারেকশন হচ্ছে। তাহলে একজন ইনভেস্টর হিসেবে কিভাবে স্থির থাকা যায়, কতটাই বা ভালো থাকা যেতে পারে। তো দেখুন, এন্ট্রি এবং এক্সিট, এই যে চার্টটা দেখাচ্ছি আমি, এর এন্ট্রি এবং এক্সিট যদি ঠিকঠাক মতো করে ডিসিপ্লিন ওয়েতে নেওয়া যেতে পারে, তাহলে কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে প্রফিট অবশ্যই হবে। আর যারা ইনভেস্টর নয়, ট্রেডিং করেন, তাদের মার্কেট আপ হলো না ডাউন হলো তা নিয়ে কিচ্ছু যায় আসে না। ঠিকঠাক মতো করে যদি জাজমেন্ট করতে পারা যায়, টেকনিক্যাল অ্যানালিসিস জেনে এন্ট্রি বা এক্সিট যদি স্ট্র্যাটেজিক্যালি ডিসিপ্লিন ওয়াইজ প্রপার মানি ম্যানেজমেন্ট নিয়ে যদি করা যায়, তাহলে কিন্তু এই ধরনের টেনশনগুলো আসবে না। তো এক্ষেত্রে শেয়ার মার্কেটে সফল হবার যে মূল মন্ত্রগুলো রয়েছে, সেটা হলো নিজেকে আগে ভালো করে জানুন কোনটা আপনার আসে, ইনভেস্টিং না ট্রেডিং, বা আপনার যে কাজের সঙ্গে কোনটা শ্যুট করে বেশি, কেনই বা আপনি ইনভেস্টিংয়ে যাচ্ছেন বা ট্রেড মার্কেটে এন্ট্রি নিয়েছেন, সঠিক স্ক্রিনিং করতে শিখেছেন কিনা সে সম্পর্কে আগে শিওর হয়ে নিন, সেক্টর অ্যানালিসিসটা শিখে নিন, লাইফ লং লার্নিং করার জন্য ডিটারমাইন্ড হয়ে যান। এরপর ধরুন স্টকগুলোর যেগুলো আপনি সেক্টর অ্যানালিসিস করে বের করেছেন, সেই বাছাই করা স্টকগুলোর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তার ফিনান্সিয়াল হেলথটাকে বুঝে নিন, এবং টেকনিক্যাল অ্যানালিসিস করে কখন এন্ট্রি নেবেন, কখন এক্সিট নেবেন, তার একটা গেম প্ল্যান বা টোটাল প্ল্যানিং একটা রেডি করুন। এবং অ্যাসেট অ্যালোকেশন কিভাবে করবেন, রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করবেন, পোর্টফোলিও যেটা বানালেন সেটাতে ব্যালেন্স আছে কিনা, সবকিছু ঠিকঠাক মতো করে একটা ভালোভাবে পোর্টফোলিও অ্যালোকেশন করলেন। এরপর ধরুন শুধুমাত্র শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দিলেই তো আর জীবনে ভালো সুখে থাকা যায় না। তো এর জন্য কিছু হেজিং করার দরকার। তো হেজিং করতে গিয়ে কিভাবে আপনার ফান্ডটাকে আপনি অ্যালোকেট করবেন, কিভাবে ম্যানেজমেন্ট করবেন, মানি ম্যানেজমেন্ট ফর লাইফ কিভাবে করবেন, এবং জিরো এথ ল যেটা বলছিলাম, যন্ত্র মন্ত্রের সঠিক সন্ধান, অর্থাৎ ওয়েবসাইট, ব্রোকার প্ল্যাটফর্ম, ল্যাপটপ, মোবাইল, সমস্ত কিছুকে হাতের কাছে নিয়ে বসা, সফটওয়্যার, টুলস ইত্যাদিগুলোকে জোগাড় যন্ত্র করা। কোনো ধরুন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, কোন ওয়েবসাইটে গেলে আপনি বেটার বুঝতে পারবেন, সব কিছুকে একদম সঠিক সন্ধান রেডি করে রাখা, এবং স্বয়ংক্রিয়করণ। যে পোর্টফোলিও বিল্ড করতে গিয়ে আপনি টেকনিক্যাল অ্যানালিসিস করেছেন, কোনো একটা স্টকে এন্ট্রি নেবেন, কিন্তু এন্ট্রি এসে গেছে আপনি জানতে পারেননি, তো মোবাইলে যদি মেসেজ আসে বা আপনার মেলেতে মেল আসে, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি এন্ট্রি নিতে পারবেন। সুতরাং এইগুলোকে আপনাকে দেখতে হবে। এটাকেই বলছি অটোমেশন বা স্বয়ংক্রিয়করণ। এগুলো করতে পারলেই কিন্তু হবে। তো এই যে টোটাল ব্যাপারটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটু একটু করে, যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, অর্থাৎ কোম্পানির একটা হেলথ বুঝতে গেলে আমাদের কি জানার দরকার, না কোম্পানির ফিনান্সিয়াল হেলথ কীরকম। তো ফিনান্সিয়াল হেলথটাকে জানতে গেলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে, এবং সেটা করতে গিয়ে সবার প্রথমে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা আপনাদেরকে পড়তে হবে। তো এখানে এক্সপ্লো সলিউশন লিমিটেডের একটা 2022 সালের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দিয়েছি। এটা কীরকম, একটা হাতে লেখা হিসেবের মতো। আর প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আহামরি কিছু স্টেটমেন্ট নয়, একদম মানে আমাদের বাজার করতে গেলে যেরকম একটা ফর্দ থাকে, সেই রকম একটা ফর্দ। এটাকে গালভরা নাম আছে, অ্যাক্রুয়াল স্টেটমেন্ট বলে। একদম মানে কাঁচা হিসেব। এই কাঁচা হিসেবটাকে আমরা পরবর্তী ক্ষেত্রে ব্যালেন্স শিটে ফেলে কাঁচা হিসেবটা ঠিকঠাক আছে কিনা সেটা ট্যালি করে আমরা দেখি। তো চলুন এখানে কি কি থাকে একটু দেখিয়ে দিই। এখানে ইয়ারের নাম 2022 আমি ইয়েলো কালারে দেখিয়ে দিয়েছি, এবং সবুজ কালারগুলো কোম্পানির ইনকাম, এবং লাল কালারগুলো হচ্ছে খরচা। তো এখানে সেলস, কোম্পানির তো সেলস থাকবে, প্রোডাক্ট সেলস হতে পারে, আইডিয়া সেলস, সার্ভিস সেলস, যা কিছু হতে পারে। এটা করে 405 কোটি টাকা কামিয়েছে। সেলস গ্রোথ হয়েছে 34%, মানে 2021 সালে যা কামিয়েছিল তার থেকে 34% বাড়তি ইনকাম করেছে এই বছর। এক্সপেন্স, কোম্পানি চালাতে গিয়ে কিছু ম্যানুফ্যাকচারিং কস্ট হয়, জানেন এগুলো, প্রোডাকশন কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট, এগুলো হতেই পারে। তো এদের দেখা যাচ্ছে জিরো। এমপ্লয়ি কস্ট, সার্ভিস দিচ্ছে যারা, তাদেরকে পয়সা দিতে হয়, তো সেই এমপ্লয়ি কস্ট 195 কোটি টাকা, প্রায় 48%।
এবং আদার কস্ট, এই আদার কস্ট একটু বেশি 32%, তবুও মোটামুটি একটা হিসেব রয়েছে। তো আমাদের এটা নিয়ে তো কাজে নেই, কাজ হলো কি অপারেটিং প্রফিট কত। অপারেটিং প্রফিট হচ্ছে 77 কোটি টাকা, 405 কোটি টাকা ইনকাম। দেখুন তার মধ্যে এমপ্লয়িরা খুশি আছে, 48% নিয়ে নিয়েছে। আদার কস্ট নিশ্চয়ই আছে, এটা ডিটেলস স্টেটমেন্টটা পড়লেই হয়তো পাওয়া যাবে আদার্সের ডিটেলসগুলো কি কি রয়েছে। তো যাই হোক 77 কোটি টাকা আমাদের জন্য পড়ে আছে। তাহলে তার প্রফিট মার্জিনটা কত হলো আগের বছরের তুলনায়? 19%, একটু কম, 20 হলে বেটার হতো। তো যাই হোক মোটামুটি কাছে পিঠে 19%। আমরা তো প্রফিট অ্যান্ড লসটা স্টাডি করছি, গত বছরের অপারেটিং প্রফিটের থেকে এবছরের অপারেটিং প্রফিট অর্থাৎ মার্জিনটা 19% বাড়তি, এটা মোটামুটি বোঝা গেল। এরপরেতে দেখা যাচ্ছে যে আদার ইনকাম, কোম্পানির আরও কিছু সোর্স অফ ইনকাম থাকতে পারে। তো এক্সেপশনাল আইটেমস বলে এখানে যে 3.5 কোটি টাকা ইনকাম হয়েছে, এইটাকে বলা যেতে পারে যে কোম্পানি যে কাজগুলো করে না, কোম্পানির কিছু কোরিলেটেড কাজ এসে গেছে, নিজেদের সার্ভিসের কাজের মধ্যে নয় হয়তো, বা নিজেদের সলিউশনের যে কাজগুলো ওরা করে থাকে সে পার্টিকুলার জব এটা নয়, কিন্তু তবুও কিছু কোরিলেটেড সার্ভিস সেটা করেছে। তো সেখান থেকে তারা 3.5 কোটি টাকা কামিয়েছে বাড়তি কাজ করে। এবং আদার ইনকাম নর্মাল হিসেবে বলা হয়েছে যে প্রত্যেক বছরই ইয়ার টু ইয়ার তাদের একটা আদার ইনকাম রয়েছে অন্য রিসোর্স থেকে। ডিটেলসগুলো কিন্তু অ্যাকাউন্ট স্টেটমেন্ট পড়লে পাওয়া যায়। তাহলে এখানে 3.5 কোটি, এখানে 8 কোটি, মানে 11.5 কোটি টাকা, প্রায় রাউন্ড ফিগারে 12 কোটি টাকা কোম্পানির আদার ইনকাম রয়েছে। তাহলে অপারেটিং প্রফিট 77 এবং আদার ইনকাম 12, তাহলে টোটাল হলো 89 ক্রোর। এই 89 ক্রোরের মধ্যে ইন্টারেস্ট হিসাবে দিতে হচ্ছে 1 কোটি টাকা। তো এই ইন্টারেস্ট দিতে হচ্ছে মানে কোম্পানির কিছু বরোয়িংস আছে এবং তার জন্য ইন্টারেস্ট আছে, কোম্পানির ধার আছে, এটা বোঝা যাচ্ছে। ধারের জন্য সুদ দিতে হচ্ছে 1 কোটি টাকা। কোম্পানির ডেপ্রিসিয়েশন কস্ট আছে, মানে ম্যানুফ্যাকচার করবার জন্য যে সমস্ত টুলস, মেশিন, যাবতীয় যা কিছু কি বলা যেতে পারে, ওগুলো বিল্ডিং বা চেয়ার টেবিল, যাবতীয় আসবাবপত্র, অ্যাসেট, টোটাল অ্যাসেট যা কেনা হয়েছিল কোম্পানি এস্টাবলিশমেন্টের সময়ে, সেইগুলো কিন্তু প্রতি ইয়ার টু ইয়ার একটা ডেপ্রিসিয়েশন রয়েছে। এগুলো তো ফেলে দিতে হয়, দীর্ঘদিন চলে না। তো যখন একবারে ফেলে দেওয়া হবে তখন যে খরচাটা সেটা তো তখন ব্যালেন্স শিটের উপরে পড়ে যাবে, কোম্পানির ঘাড়ে পড়ে যাবে। এতটা বিয়ার করা হয়তো সম্ভব নয় ইনভেস্টমেন্টের জন্য, কিন্তু একবারেই খরচা করতে হবে। তো কোম্পানি এটাকে ব্যালেন্স করার জন্য কি করে, প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশনটা একটা পার্সেন্টেজ ওয়াইজ কাটিয়ে যায়, যাতে করে হিসাবটা দিতে সুবিধা হয়। তো এখানে খরচ হিসেবে দেখানো হয়েছে 6 কোটি টাকা। এর মধ্যে মেনটেন্যান্সও হয়তো কিছু থাকতে পারে, মেবি। তো এই যে 7 কোটি টাকা, এই 7 কোটি টাকা আবার এখানে এই যে 89 কোটি টাকা হয়েছিল, এর থেকে 7 কোটি টাকা মাইনাস হচ্ছে, তাহলে প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 82 কোটি টাকা। এরপর ইনকাম ট্যাক্স, গভর্নমেন্টকে তো ইনকাম ট্যাক্স দিতে হয়, গভর্নমেন্টকে 20 কোটি টাকা ইনকাম ট্যাক্স দিতে হয়েছে, মানে 25% ইনকাম ট্যাক্স দিতে হয়েছে। তো এখানে এই 25% ইনকাম ট্যাক্স যেটা দিতে হয়েছে, তাতে করে দেখা যাচ্ছে যে 20 crore রুপিস ট্যাক্সে চলে গেছে। তো মোটামুটি ট্যাক্স মেটানোর পরে কোম্পানির যেটা নেট প্রফিট পড়ে রয়েছে সেটা কত, 62 কোটি টাকা। তো এখানে যে ওয়েবসাইট থেকে, মানে screener.in এ গিয়ে আমি দেখলাম যে এখানে দেখা যাচ্ছে 2022-এ ওরা বলতে চাইছে যে 25% ট্যাক্স দেওয়ার পরেও 54 কোটি টাকা মাত্র নেট প্রফিট দেখাচ্ছে, অথচ আমাদের হিসেব বলছে 62 কোটি। তাহলে এই যে গরমিলটা লক্ষ্য করা গেল, এখানে আরও অনেক রকমের ট্যাক্স কিছু রয়েছে যেগুলো ডিটেলস হয়তো আমি পাইনি, সেই কারণের জন্য শুধুমাত্র 25-এর হিসেব পেয়েছি, তাই 20 কোটি মাইনাস করা হয়েছে। নিশ্চয়ই 62-র থেকে বেশি যেন, মানে 54 থেকে কম যেন না হয়ে যায়, 54 থেকে বেশি আছে বাড়তি। এখন ওয়েবসাইটে দেখাচ্ছে 54 কোটি টাকা, তার মানে আমাদের মোটামুটি হিসেবটা ঠিক আছে এবং কোম্পানি মোটামুটি একটা সঠিক তথ্য দিয়েছে, এই পর্যন্ত বলা যেতে পারে। তো এরপরেতে আমি চটজলদি একটা ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিই যে এটা screener.in এর ওয়েবসাইট, আপনাদের আমি দেখিয়ে দিই। এখান থেকে দেখছেন যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং এটা কনসলিডেট ফিগার। তো এখানে 2011 সাল থেকে 2022 পর্যন্ত এখানে সেলস দিয়েছে, এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে, এই প্লাস চিহ্নটাকে যদি আমরা ক্লিক করে দিই, এটা সম্ভবত টেকনিক্যাল ইস্যুর জন্য একটু খুলতে দেরি হচ্ছে। তো যাই হোক, এটাকে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে 405 কোটি টাকা 2022-এ, মার্চের 2021-এ দেখা যাচ্ছে 301 কোটি টাকা। তো এখান থেকে আমরা সেলস গ্রোথ কত হয়েছে বের করে নিতে পারি পার্সেন্টেজ ওয়াইজ। এক্সপেন্সেস যা রয়েছে, এই এক্সপেন্সেসগুলো এখানে ডিটেলস দেওয়া রয়েছে, এখান থেকে আপনি ডাটাগুলো কালেকশন করে নিতে পারেন ওইভাবে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে। এবং এইখানের থেকে কিভাবে অপারেটিং প্রফিট পাওয়া যাচ্ছে সেটা পেয়ে গেছি। সুতরাং screener.in, www.screener.in ওয়েবসাইটটা খেয়াল রাখবেন। এখান থেকে অপারেটিং প্রফিট মার্জিন, আদার ইনকাম কতটা পাওয়া যাচ্ছে, ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন এবং প্রফিট বিফোর ট্যাক্স
ট্যাক্স পার্সেন্টেজ নেট প্রফিট কতটা হচ্ছে সেটা পাওয়া যাচ্ছে। আমি এখান থেকেই বলছিলাম যে 54 কোটি টাকা পাওয়া গেছে আর আমাদের বেরোচ্ছিল 62, তাহলে নিশ্চয়ই দেখা যাচ্ছে এখানে কম, মানে 62-র বেশি হলে আর আমাদের 62 হলে তাহলে হয়তো হিসেবে কোথায় গন্ডগোল থাকতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কম আছে, আমাদের বেশি আছে, সুতরাং ব্যাপারটা ঠিকঠাক পর্যায়ে আছে। তো এখানে আর্নিং পার শেয়ার পেয়ে যাবেন এবং ডিভিডেন্ড পে আউট। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য দেখতেই পাওয়া যাচ্ছে যে এটাও কিন্তু কনসিডারেশনের ভেতরে রাখতে হবে যে কোম্পানি 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত এমন পারফর্ম করছে যে আমাদের শেয়ার হোল্ডারদের কিন্তু কোনো রকম প্রফিট তারা দিতে পারেনি, 0% ডিভিডেন্ড দিয়েছে। এবার হতে পারে আরও সেই ক্যালকুলেশন করে দেখতে হবে, যেটুকু রিটার্ন বা প্রফিট এসছে সেটুকু সমস্তটাই হয়তো আবার রিইনভেস্ট করে দেওয়া হয়েছে কিনা। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। প্রফিট অ্যান্ড লস সম্পর্কে আর কোনো মানে কোয়ারিজ আপনাদের মধ্যে নেই, কোথায় দেখবেন, কিভাবে ট্যালি করবেন, সমস্তটাই বলে দিলাম অল্প সময়ের মধ্যে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আর চ্যানেল যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।